নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আর আপনাদেরকে আজকের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের বিশেষ প্রতিবেদন একেবারেই দেশ যে প্রত্যাশায় রয়েছে, আম জনতা যে প্রত্যাশায় রয়েছে, সেটা হলো বাজেট। বাজেট 2026 কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে আপামর ভারতের সাধারণ মানুষ। নির্মলা সীতারামনের বাজেট এবার কেমন বাজেট হবে? সংস্কারমুখী নাকি এবারের বাজেটে জনমোহিনী বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন? জনমোহিনী বাজেট নাকি সংস্কারের বাজেট নাকি রক্ষণশীল বাজেট? বাজেটের এই কড়া চাকচিক্যের মধ্যে না গিয়ে আজকে আমরা এই বিশেষ প্রতিবেদনে বাজেটের যে দিকটা নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক হিসাবে উঠে আসছে, একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে উঠে আসছে। সেই সমস্যা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব এবং এবারের বাজেটে কি সত্যি এই সমস্যার সমাধানে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন নির্মলা সীতারামন, তার দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এবারের এই বাজেট পেশের আগের বিভিন্ন খুঁটিনাটি বাঁচতে গিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স রিল্যাক্সেশন। ট্যাক্সে ছাড় কতটা দেওয়া গেল মধ্যবর্তী পর্যায়ের ব্যবসায়ীদের বা এমএসএমই যারা রয়েছেন তারা কতটা রিল্যাক্সেশন পেলেন এবং তাদের ট্যাক্সে কতটা ছাড় দেওয়া গেল যাতে তারা উৎসাহিত হয়ে ব্যবসাটাকে সমৃদ্ধির জায়গায় বা বিস্তারের জায়গায় নিয়ে যায়। এটা ঠিক, কিন্তু এই মুহূর্তে ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, গ্রোথের জায়গায় অর্থাৎ এগিয়ে যাওয়ার জায়গায় অর্থনৈতিক এবং বাণিজ্যিক দুটি ক্ষেত্রেই যেটি বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। সেটা হলো দূষণ, পরিবেশ দূষণ। আর এই দূষণের ফলে বিভিন্ন শিল্প তালুক, বিভিন্ন শিল্প নগরী বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে কলকারখানা রয়েছে সেখানে কিন্তু বারবার ব্যবসায়ীরা ধাক্কা খাচ্ছেন, শিল্প উদ্যোগ ধাক্কা খাচ্ছে। তার কারণ আমরা যদি উদাহরণ দেখি তাহলে দিল্লির উদাহরণের দিকে আপনারা তাকান। মাঝে মধ্যেই দিল্লিতে দূষণ মাত্রা এতটাই বেড়ে যায় এবং একিউআই ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দেখা যায় 450, 500, 600, 700, মানে বিষ বাষ্প, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরকম পর্যায়ে দিল্লিতে যখন চলে যায়, আপনারা দেখেছেন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কলকারখানা বন্ধ, শিল্প তালুক বন্ধ। যদি এইভাবে শিল্প তালুক বা কলকারখানা দূষণের কারণে বন্ধ করতে হয়, তাহলে একদিনের প্রোডাকশন বন্ধ মানে, একদিনের উৎপাদন বন্ধ মানে ব্যবসায়িক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক ক্ষতি। সেই ক্ষতিটাকে কিভাবে ওভারকাম করা যায় সে বিষয়ে কি এবার 2026-এর বাজেটে নির্মলা সীতারামন কিছু দিক নির্দেশ করবেন? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এবারের বাজেটকে হতে হবে গ্রিন বাজেট। আবার অনেক বিশেষজ্ঞ বলছেন এবারের বাজেটটাকে হতে হবে ওয়ার বাজেট, অর্থাৎ যুদ্ধকালীন বাজেট। এই যুদ্ধকালীন বাজেট কেন বলা হচ্ছে? যুদ্ধকালীন বাজেট এ কারণেই বলা হচ্ছে, দূষণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করতে হবে। কলকারখানা এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সেখানে আমি কিভাবে একটা সুষম পরিবেশ গড়ে উঠবে যাতে দূষণটাকেও আটকানো যাবে, আবার শিল্পটাও চলবে, প্রোডাকশন বন্ধ রাখতে হবে না, এই দিল্লির মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেরকম কিছু প্ল্যান নির্মলা সীতারামকে তার বাজেট যে অ্যালোকেশন, বাজেটে যে বরাদ্দ হবে সেই বরাদ্দের মধ্যে রাখতে হবে বলেই বলছেন বিশেষজ্ঞরা। আপনাদের কাছে আরও একটুখানি ডিটেলে যাই, সেটা হচ্ছে বাজেট থেকে কি চাইছে দেশ, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। দূষণের হ্রাসকে যদি টানতে হয় তাহলে আবার বললাম এই যে সবুজ বাজেট বা গ্রিন বাজেট ঘোষণা করতে হবে। কি? প্রথম হচ্ছে নিষেধাজ্ঞা নয়, এই কলকারখানা বন্ধ করে দিলাম, স্কুল কলেজ বন্ধ করে দিলাম, শিল্প তালুক বন্ধ করে দিলাম, একদিন বন্ধ করলাম, দূষণের মাত্রা আবার কমে গেল, পরের দিনে আবার দুদিন পরে কলকারখানা চালু হলো, আবার দূষণের মাত্রা বেড়ে গেল। আসলে সেটা নয়, নিষেধাজ্ঞা করে কিছু হবে না। চাই কি? নজরদারি চাই। শুধু দিল্লি বলছি না, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, যেখানে ইনফ্রাস্ট্রাকচারের হাব রয়েছে, শিল্প সম্ভাবনা রয়েছে, এই সমস্ত এলাকাতে দূষণের ওপর নিষেধাজ্ঞা নয়, চাই হচ্ছে ঠিকঠাক নজরদারি।
সেই নজরদারি কিভাবে হবে? সেই নজরদারি তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক, দূষণের বিরুদ্ধে একেবারে যুদ্ধকালীন বাজেট করতে হবে। আমরা দূষণের বিরুদ্ধে লড়েছি, কিন্তু আমাদের একটা সিস্টেমকে নিতে হবে, যে সিস্টেমটার নাম বলা হচ্ছে কন্টিনিউয়াস এমিশন মনিটরিং সিস্টেম বা CEMS। এটার জন্য টাকা বরাদ্দ করা দরকার। এই প্রযুক্তি রিয়েল টাইমের মধ্যে, এই CEMS প্রযুক্তি বা কন্টিনিউয়াস এমিশন মনিটরিং সিস্টেম রিয়েল টাইমের মধ্যে ছোট ছোট দূষণকারী উৎসগুলোকে চিহ্নিত করবে, কোন জায়গা থেকে দূষণটা তৈরি হচ্ছে। ধরা যাক কলকাতার বালিগঞ্জের জায়গা থেকে দূষণ তৈরি হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে সরকারের পরিবেশ দপ্তরের টিম চলে গেল, তারা দেখবে খতিয়ে সার্ভে করে যে বালিগঞ্জের ওই এরিয়াতে দূষণ মাত্রা এতটা বেশি কেন, কি কারণে হচ্ছে। এর জন্য কিন্তু এই কন্টিনিউয়াস এমিশন মনিটরিং সিস্টেম বা CEMS এর জন্য টাকা বরাদ্দ করা দরকার নির্মলা সীতারামনের পক্ষে। তাহলে সব নির্মাণ কাজ একসঙ্গে বন্ধ করতে হবে না। অর্থাৎ এই CEMS চালু হলে এরিয়া ভিত্তিক বিভিন্ন জায়গায় দূষণের মাত্রাটা কত আছে এবং এটাও ভেরিফাই করা যাবে যে কি থেকে দূষণটা আসছে। দ্বিতীয় বিষয়, সবুজ পরিবহন, গ্রিন ট্রান্সপোর্ট। দিল্লি, কলকাতা সহ বিভিন্ন জায়গায় এখন EV চলছে, আপনারা জানেন। ইভির ব্যবহার বাড়ছে বা ইলেকট্রনিক ভেহিকেল, ইলেকট্রনিক যানবাহন। এখন অনেকেই EV স্কুটি বা EV গাড়ি কিনছেন, কিন্তু সেটা ব্যক্তিগত ক্ষেত্রে পরিসরে দেখা যাচ্ছে, বৃহত্তর পরিসরে এখনো কিন্তু দেখা যায়নি। বাজেট অ্যালোকেশনে নির্মলা সীতারামন যদি এই EVর ব্যবহার বাধ্যতামূলক করে দেন বাণিজ্যিক যানবাহনগুলোর ক্ষেত্রে, যেগুলো ভারী যানবাহন, ধরুন ইলেকট্রিক লরি বা ভারী যে ট্রাক, তাতে ইলেকট্রিক সিস্টেম, তার ফলে কি হবে? দূষণের মাত্রা কিন্তু অনেকটা কমবে। কারণ এই পেট্রোলের ফলে বা এই ডিজেলের ফলে এই ভারী ভারী ট্রাক বা লরি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, সেইগুলো কিন্তু বাতাসে বিষ বাষ্পের পরিমাণ এক লহমায় বের করে দিচ্ছে। তাই গ্রিন ভেহিকেল শুধুমাত্র ওই EV স্কুটি বা EV 4 চাকা গাড়িতে হলে হবে না। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যে ট্রান্সপোর্টের পরিবহনগুলো রয়েছে, ভারী ট্রাক, ভারী লরি, এই সমস্ত ক্ষেত্রেও করতে হবে কি? ইলেকট্রিক ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বিভিন্ন রাজ্যে যে ট্রান্সপোর্টগুলো রয়েছে যাতে করে মানুষ যাতায়াত করেন, পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলোকেও পুরোপুরি ইলেকট্রিকে রূপান্তরিত করতে হবে। বাস, আর কি, বাসের কথা বলছি, সরকারি বাস হোক বা বেসরকারি বাস হোক, ইলেকট্রিক বাস হলে সেখানেও কিন্তু দূষণের সঠিক নজরদারি হবে এবং দূষণ এড়িয়ে যাওয়া যাবে। তাহলে এতগুলো সেক্টর কিন্তু আমরা নজর রাখছি না। এই ভারী লরি, ভারী ট্রাক, পাবলিক বাস, এইগুলোতে কিন্তু ইলেকট্রিক সিস্টেম দরকার। শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে একজন স্কুটি কিনলো আর তাতে সে পরিবেশের বিশাল লাভ করে দিল, এমনটা নয়। পরিবেশ দূষণকে যদি সামগ্রিকভাবে রুখতে হয়, তাহলে এই EV বা ইলেকট্রিক সিস্টেম বাসেও চাই, লরিতেও চাই, ট্রাকেও চাই, এবং দেশ জুড়ে সেটা করতে হবে। তার জন্য একটা ভালো রকমের বরাদ্দ নির্মলা সীতারামনকে এবারে 2026-এর বাজেটে করা উচিত, এই যে সিস্টেমের কথা বললাম সেই সিস্টেমটা লাগু করতে গেলে। 3 নম্বর পয়েন্ট, 15 বছরের পুরনো যে ডিজেল যান দ্রুত রাস্তা থেকে সরাতে হবে। অনেক দিন ধরে সার্কুলার হচ্ছে কিন্তু ধরপাকড় নেই, কড়া মনোভাব নেই। 15 বছরের গাড়িগুলো এখনো রাস্তায় মানে উদাসীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কারোর কোনো নিষেধাজ্ঞা নেই। এইগুলোর ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, আক্রমণাত্মক হতে হবে এবং একেবারে দ্রুত পদক্ষেপ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার সেটা হচ্ছে এই 15 বছর গাড়িগুলোকে মার্কেট থেকে উধাও করে সেটাকে স্ক্র্যাপে পাঠিয়ে দিতে হবে, দ্রুত যাতে সেটা ধ্বংস করে দেওয়া যায়, ঘুরে ফিরে যেন আর রাস্তায় না নামে। কারণ 15 বছর পুরনো গাড়ি মানেই বাতাসে দূষণের মাত্রা এক লহমায় বেড়ে যাবে। ফলে এই জায়গাটাও আমাদের বুঝতে হবে। এবার যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে রিসাইকেল করা সামগ্রী আর নতুন কাঁচা মালের ওপর একই হারে 18% GST বসানো হয়। মানে এমন অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, শিল্পপতি আছেন, যারা কাঁচা মাল নিয়ে ব্যবসা করে। এবার সেই কাঁচা মালের ছাঁট, সেগুলো তো ফেলতে হয় একটা জায়গায়, কিন্তু সেইটাকে রিসাইকেল করবার জন্য বা কঠিন বজ্র ব্যবস্থাপনা, ভালো বাংলায় বুঝুন, যে ওই ছাঁটগুলোকে রিসাইকেল করার জন্য, যাতে ওই ছাঁটগুলো পরিবেশে ক্ষতি না করে, ওটাকে অন্য ভালো কাজে লাগানোর জন্য একটা প্রসেস করতে হয়। সেই প্রসেসটাই রিসাইকেল প্রসেস। কিন্তু সেই রিসাইকেল প্রসেসে কেন্দ্রীয় সরকার 18% GST বসায়। তাহলে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা একজন শিল্পপতি ওই ফেলে দেওয়া মাল বা ওই বজ্র
বা ওই কাটছাট করা মাল বা ছাঁট মাল কেন সে রিসাইকেল করবে? সে একটা ডাম্পিং গ্রাউন্ড করে ওই মালগুলোকে ফেলে রেখে দেবে, পরে সেটা একটা অন্য কোথাও জায়গায় ফেলে দিয়ে আসা হবে ফাঁকা জায়গায়, এবং সেটা তারপর দূষণ ছড়াবে। ফলে যারা এই ধরনের শিল্পপতি রয়েছেন, কাঁচামালের ওপর বা কাঁচামালের সামগ্রীর ওপর যাদের ব্যবসা, যারা একদম মানে কাঁচামালের বেস থেকে শুরু করেন, সেই ব্যবসায় যারা রয়েছেন তাদেরকে রিসাইকেল করবার জন্য আলাদা ছাড় দিতে হবে এবং জিএসটি 5% নামিয়ে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 5% নামিয়ে আনলে তারা আরও বাড়তি গুরুত্ব দেবে, রিসাইকেল বা এই ছাঁট মালটা বাইরে তারা ফেলবে না, সেটাকে রিসাইকেলিং করার চেষ্টা করবে, এবং তাতে করে কি হবে, পরিবেশে একটা ভারসাম্য বজায় থাকবে, দূষণ রোধ করা যাবে। ফলে এবারের এই বাজেটটাকে ঠিক করতে হবে। দূষিত বাতাসে শ্বাস নিয়ে $5 ট্রিলিয়ন অর্থনীতি গড়া যায় না, বিশেষজ্ঞরা বলছেন। $5 ট্রিলিয়ন অর্থনীতি এবং দেশের যে জিডিপি সেটা যদি ঠিক রাখতে হয় তাহলে এবার গ্রিন বাজেট করতে হবে। দূষণকে আটকাও, তাহলেই শিল্প কারখানা ভালো চলবে। দূষণ বেড়ে যাচ্ছে, হঠাৎ করে আমার মনে হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে গেছে, বন্ধ করে দাও কলকারখানা, 3 দিনের জন্য কিছু খুলবে না দিল্লিতে, 4 দিনের জন্য কলকাতায় কিছু খুলবে না, এটা করে চলবে না। এই যে পয়েন্টগুলো আমরা একটা একটা করে বললাম, যে গ্রিন ভেহিকেল পরিবহনের ক্ষেত্রেও বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এই ভারী লরি, গাড়ি, বাস, তাদেরকে ইলেকট্রিক ভেহিকেলে রূপান্তরিত করতে হবে। 15 বছরের পুরনো গাড়িকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে আক্রমণাত্মকভাবে, দরকার হলে ফাইন করে, এবং সেটাকে স্ক্র্যাপ করতে হবে। এবং কাঁচামালের ইন্ডাস্ট্রি যেগুলো শিল্প কারখানা রয়েছে তাদেরকে কাঁচামালের এই যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে রিসাইকেল করার জন্য 18% জিএসটি কেন্দ্রীয় সরকার বসায়, সেটা চলবে না। নির্মলা সীতারামনকে ভাবতে হবে সেটাকে 5% জিএসটিতে আনলে ওই অল্প 5% জিএসটি দিয়ে শিল্পপতিরাও কিন্তু চেষ্টা করবেন যে তাদের কলকারখানার ওই ছাঁট হওয়া বাজে মাল যাতে বাইরের পরিবেশ দূষণ না করে, তারা সেটাকে রিসাইকেল করার একটা চেষ্টা করবে। ফলে এই বিষয়গুলোই কিন্তু এবারের বাজেটে অত্যন্ত নিবিড়ভাবে বিশেষজ্ঞরা বলছেন নির্মলা সীতারামনের এবারের বাজেট হতে হবে। সংস্কারমুখী করবেন বা শিল্পমুখী করবেন বা জনমোহিনী করবেন সেটা তো বিষয়, কিন্তু একটা বাজেটে ভালো রকম অ্যালোকেশন চাই গ্রিন বাজেট করবার জন্য। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাজেটের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ।